সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ম্যাজিউর ফর ম্যাজিউর, রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ারের এই নাটকটি, যেটি আমরা এলেক্স যে নোটস আছে সেখান থেকে নিয়েছি। আপনারা বরাবরই বলে থাকেন যে হচ্ছে স্ক্রিনে যাতে লেখাগুলো ভেসে আসে যেগুলো বলছি, তো সেই চাহিদার প্রেক্ষিতে আজকের এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল বিষয়টি লেখা থাকবে। এখন কথা হচ্ছে যে এইখানে দেখবেন যে প্রথমে আমাদেরকে জানতে হবে কি ফ্যাক্টস গুলা, ঠিক আছে, কোন কোন বিষয়গুলো অবশ্যই জানতে হবে। দেখুন, এটা রাইটার উইলিয়াম শেক্সপিয়ার 1564 সালে জন্মগ্রহণ করেন এবং 1616 সালে মৃত্যুবরণ করেন। আর হচ্ছে রিটেন টাইম হচ্ছে 1603 অথবা 1604, ঠিক আছে। পাবলিশ ডেট হচ্ছে 1623 সালে এবং হচ্ছে সেটিং টাইম হচ্ছে আপনার 1604 থেকে 1603 সাল। সো অর্থাৎ শেষের দিকে 1603 সাল থেকে অথবা 1604 মানে প্রথমে আর কি। সো আন্ডার দ্য রেইন অফ নিউ কিং। প্লেস সেটিং ভিয়েনা। আর এটা কোন ধরনের, এর ধরনটা কেমন? ফিকশন, আর ট্র্যাজি কমেডি, প্রবলেম প্লে, ঠিক আছে। স্যাম্বলস কি ইউজ করা হয়েছে? দ্য কনভেন্ট, দ্য ব্রোদাল, ডিসগিউজেস অ্যান্ড সাবস্টিটিউশন। এটা 5টা অ্যাক্টে বিভক্ত করা হয়েছে এই নাটকটি বা প্লেটি। এখানে থিমস কি, বিষয়বস্তু কি এই নাটকের বা প্লের, এটা হচ্ছে সবচেয়ে মৌলিক বিষয়, কারণ থিমসটা অবশ্যই আপনাকে জানতে হবে। সেটা হচ্ছে মোরালিটি, নৈতিকতা, ভার্চু, তারপর হচ্ছে সিন, পানিশমেন্ট, ডেথ অ্যান্ড অ্যান্টনমেন্ট। এইগুলো হচ্ছে আপনার থিমস, ঠিক আছে। এখন আমরা দেখব ক্যারেক্টার্স, মেইন ক্যারেক্টার্স কারা আছেন। আচ্ছা দেখুন, ইসাবেলা হচ্ছে দ্য প্রোটাগনিস্ট, এক্সট্রিমলি গুড, খুবই ভালো মানুষ, মানে এখানে গুড বলতে খুবই ভালো চরিত্র। ক্লাউডিয়াস সিস্টার ইন আ কনভেন্ট টু বি এ নান, ইনি হচ্ছে ক্লাউডিয়াস সিস্টার মানে বোন, এবং যে ছেলে সন্ন্যাসী হতে চেয়েছিল বাট শেষ পর্যন্ত হয়নি আর কি। দ্য ডিউক, ইনি হচ্ছেন হিরো, খুবই ভালো, কাইন্ড হার্টেড পারসন, টেক্স দ্য ফেক নেম ফ্রিয়ার লুডউইক। আচ্ছা, ইনি হচ্ছে ছদ্মনামে কিন্তু ওই মানে ঘটতেন, আমরা কাহিনী যখন পড়বো তখন আমরা বুঝতে পারবো, ঠিক আছে। বাট দ্য ডিউক হচ্ছে হিরো। অ্যাঞ্জেলো, ইনি হচ্ছে খুবই খারাপ অ্যান্টাগনিস্ট, ভিলেন, ঠিক আছে, ভিলেন অফ দ্য প্লে। সো আসলে হি রুলস উইদাউট মার্সি ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য ডিউক, অর্থাৎ অ্যাবসেন্স যখন আপনার ডিউক যখন চলে যায় আপনার বনবাসে, তখন সে আসলে মার্সির দয়া মানে আপনার যে বিচার কার্যে দয়া প্রকাশ করে না, ঠিক আছে। সেকেন্ডারি ক্যারেক্টার্স, আচ্ছা গ্লাউডিও, এটা আপনার ইসাবেলার ভাই, যে আপনার হচ্ছে জেলে যায়, যাকে কেন্দ্র করে মোটামুটি ঘটনা অনেক দূর আগায় এটা, ঠিক আছে। জুলিয়েট আপনার হচ্ছে ক্লাউডিয়াস বেলাভড, হোম ক্লাউডিও ইমপ্রেগনেন্ট, আচ্ছা যাকে আসলে আপনার ভালোবাসতে আর কি, ক্লাউডিও এবং জুলিয়েট একে অপরকে ভালোবাসতো এবং বিয়ে করে, যা হোক সেটা আমরা জানবো কাহিনীতে, ঠিক আছে। যাকে অনেক তার যে শ্বশুর ছিল সে শত্রুতা করে। তারপর হচ্ছে ম্যারিয়ানা, অ্যাংলোস বেলাভড, এই ম্যারিনা হচ্ছে আপনার অ্যাঞ্জেলো যে তার হচ্ছে ভালোবাসার বা প্রেমিকা। তারপর হচ্ছে লুচিও, এটা হচ্ছে আপনার ক্লাউডিয়াস ফ্রেন্ড, এবং আরো কিছু ক্যারেক্টার আছে দেখুন। প্রভোস্ট, আপনার হচ্ছে হি রানস ফ্রম প্যারিজন, হি অবেইস অ্যাঞ্জেলোস অর্ডার, ঠিক আছে। আপনার এটাকে আমরা বলি দারোয়ান টাইপের, যে জেলে যে আপনার কাজ করে, যে আপনার রাজার হুকুম পালন করে আর কি। তারপর হচ্ছে রোগোজিন, হিজ হেড ইজ ব্রড টু অ্যাংলো ইনস্টেড অফ ক্লাউডিও। আচ্ছা, এটা এই ক্যারেক্টারগুলো একটু মনে রাখবেন। এটা হচ্ছে যখন ক্লাউডিও জেলে থাকে এবং আপনার হচ্ছে আপনার যে হত্যার আদেশ করা হয়, এই যে আপনার অ্যাঞ্জেলো হত্যার আদেশ করে ক্লাউডিওকে, তখন এ কি করে, এই মানে ক্লাউডিওর চেহারার পরিবর্তে ফেস মানে মানুষের পরিবর্তে এই ব্যক্তিকে এনে দেয় এবং একেই হত্যা করে এবং ভাবে কি ক্লাউডিও হচ্ছে মারা গিয়েছে। সো আমরা ক্যারেক্টার আলোচনা করলাম মোটামুটি। এই কাহিনীটা যখন আমরা পড়বো তখন আপনারা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন, চরিত্র বুঝতে অসুবিধা হইলেও। ওকে, সো এই ট্র্যাজি কমেডি সম্পূর্ণ সামারি আমরা বেসিক 5টা পয়েন্টে খুব সহজে বুঝতে পারবো। এক নম্বর হচ্ছে ডিউক ভেন্স সেন্টিয়ার স্বেচ্ছাচার আপনার স্বেচ্ছায় রাজ্য ত্যাগ করেন।
এই নায়ক যিনি ডিউক, তিনি শেষে রাজ্য ত্যাগ করেন। এবং তারপর হচ্ছে অ্যাঞ্জেলোর দ্বারা ক্লাডিওর মৃত্যুদণ্ডের ঘোষণা, যেটা আমরা বলছিলাম। 3 নাম্বার, ক্লাডিও এর প্রাণ ভিক্ষা চাইতে অ্যাঞ্জেলোর কাছে ইজাবেলার আগমন। তারপর ছদ্মবেশে ডিউকের ভিয়েনায় ফিরে আসা। 5 নাম্বার, ডিউকের স্বদেশ প্রত্যাবর্তন। তো চলুন এবার পয়েন্ট টু পয়েন্ট এই নাটকের সামারি আমরা আলোচনা করি। এক নম্বর, ডিউক ভিনসেন্টিও এর স্বেচ্ছায় আপনার নিজ ইচ্ছায় রাজ্য ত্যাগ করেন। সো ভিয়েনার শাসক ডিউক ভিনসেন্টিও অনেক বয়স হওয়া সত্ত্বেও অবিবাহিত ছিলেন, একজন পরোপকারী ব্যক্তি ছিলেন। সো পরোপকারী ব্যক্তি হওয়ায় তিনি গুরুতর অপরাধ করলেও কোনো বিষয়ে কাউকে কঠোর শাস্তি দিতে পারতেন না। ডিউক ভালো করেই জানেন যে তার এই মানসিকতা দুর্বল রাজ্য পরিচালনার জন্য সহায় নয়। অনেক ভেবে চিন্তে তিনি সিদ্ধান্ত নেন একজন যোগ্য সহকারীর হাতে রাজ্যের শাসনভার ছেড়ে দেবেন এবং তিনি কয়েকদিন দেশের অভ্যন্তরে লুকিয়ে থাকবেন। সেখান থেকে ছদ্মবেশে শাসন ব্যবস্থার উপর নজর রাখবেন। সো ডিউক তার যে বড় কাউন্সিলর এসকালাসের সাথে পরামর্শ করে রাজ্যের পুরো শাসনভার তার বিশেষ সুবিধাপ্রাপ্ত সহকারী অ্যাঞ্জেলোর কাছে হস্তান্তর করেছিলেন। তারপর তিনি গোপনে শহরের উপকণ্ঠে সেন্ট থমাসের মাঠে কিছু সময়ের জন্য আশ্রয় নেন। যাওয়ার আগে তিনি কোথায় যাচ্ছেন তা কাউকে জানাননি, এমনকি নতুন শাসক অ্যাঞ্জেলো জানে না। সবাই এটা জানতো যে তিনি কয়েকদিনের জন্য পোল্যান্ডে যাচ্ছেন। যাওয়ার সময় ডিউক ভিনসেন্টিও অ্যাঞ্জেলোকে আশ্বস্ত করেন যে তিনি মাঝে মাঝে রাজ্যের পরিস্থিতি পরীক্ষা করার জন্য চিঠি লিখবেন। তো 1 নম্বর ঘটনা ওইটা। 2 নম্বর হচ্ছে অ্যাঞ্জেলোর দ্বারা ক্লাডিওর মৃত্যুদণ্ডের ঘোষণা। তো ডিউক রাজ্য ত্যাগ করার কয়েকদিন পর একজন বয়স্ক নাগরিক ভিয়েনায় এসে অ্যাঞ্জেলোর কাছে অভিযোগ করেন যে ক্লডিও নামক এক সম্ভ্রান্ত ব্যক্তি তার মেয়ে জুলিয়েটকে অপহরণ করে তাকে গর্ভবতী করে দিয়েছে। জুলিয়েটের বাবা দাবি করেছিলেন ক্লডিওকে তার অপরাধের জন্য শাস্তি দেওয়া হোক। সো ভিয়েনার পরিচালিত আইন অনুযায়ী এই ধরনের অপরাধের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। অভিযোগ শুনে অ্যাঞ্জেলো ক্লডিওকে গ্রেপ্তারের নির্দেশ দেয়। এই ক্লডিও কিন্তু ইজাবেলার ভাই। সো রক্ষীরা ক্লডিওকে আটক করে নিয়ে আসে প্রাসাদে। অ্যাঞ্জেলো ব্যভিচারের জন্য ক্লডিওকে মৃত্যুদণ্ড দেয়, কিন্তু কার্যকর হয় না, শাস্তি দেয়। তো শাস্তি ঘোষণার পর রক্ষীরা ক্লডিওকে কারাগারে নিয়ে যায়। এদিকে লুচিও তার বন্ধু ক্লডিওকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে শুনে কারাগারে ক্লডিওর সাথে দেখা করে। সে ক্লডিওকে জিজ্ঞেস করে সে কি অপরাধ করেছে যার জন্য অ্যাঞ্জেলো তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। ক্লডিও বলে যে সে জুলিয়েটকে অপহরণ করেনি, বরং তাদের বিয়ে আগেই ঠিক করা ছিল। বিয়ের কারণে সে জুলিয়েটের বাবা মায়ের কাছে কিছু যৌতুক দাবি করে, কিন্তু জুলিয়েটের বাবা মা তার দাবি অনুযায়ী যৌতুক দিতে রাজি হননি। তাই সে জুলিয়েটকে চার্চে নিয়ে যায় এবং গোপনে তাকে বিয়ে করে। এরপর তার স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে, ফলে জুলিয়েট গর্ভবতী হয়ে পড়ে। জুলিয়েটের বাবা এই খবর শুনে অ্যাঞ্জেলোর কাছে গিয়ে অভিযোগ করে ক্লডিও তার মেয়েকে অপহরণ করেছে। সো অভিযোগের সত্যতা যাচাই না করেই ক্লডিওকে কি করে বন্দী করা হয় এবং তার মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। ক্লডিও লুচিওকে বলে, দোস্ত তুমি আমার একটু উপকার করবে? লুচিও বলে, কি করো বলো। এবার ক্লডিও লুচিওকে বলে, আমার বোন ইজাবেলা কিছুদিন আগে সন্ন্যাসী হওয়ার আশা একটি মেয়েদের মঠে যোগ দিয়েছে। সেখানেই তার লেখাপড়া চলছে। এই সময়টা ঠিক মতো কাটালেই সে একজন পূর্ণাঙ্গ সন্ন্যাসী হতে পারবে। তুমি সেই মাঠে যাবে এবং ইজাবেলার সাথে দেখা করবে এবং তাকে আমার সম্পর্কে সব বলবে।
তাকে বলবে অ্যাঞ্জেলোর সাথে দেখা করতে, অর্থাৎ যে আপনার ডিউকের অবর্তমানে রাজ্যের রাজা অ্যাঞ্জেলো, এবং আমার জীবন ভিক্ষা চাইতে। মানুষকে যুক্তি দিয়ে বোঝানোর ক্ষমতা ইজাবেলার আছে। আমি বিশ্বাস করি সে এটা করতে পারবে। সো তারপর কলিডিও এর প্রাণ ভিক্ষা চাইতে অ্যাঞ্জেলোর কাছে ইজাবেলার আগমন। বন্ধুর অনুরোধে লুচিও মাঠে এসে ইজাবেলাকে সব খুলে বলল। সব শুনে ইজাবেলা মাঠের অনুমতি নিয়ে রাজকীয় প্রতিনিধি অ্যাঞ্জেলোর কাছে গেল। সে তার সামনে নতজানু হয়ে তার ভাইয়ের জীবন ভিক্ষা চাইল। ইজাবেলার আবেদন শুনে অ্যাঞ্জেলো বলল, আমি খুবই দুঃখিত, এ বিষয়ে আমার কিছু করার নেই। আগামীকাল কলিডিওর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ইজাবেলা অবাক হয়ে বলল, কালকেই মৃত্যুদণ্ড হবে? অ্যাঞ্জেলো গম্ভীরভাবে বললে যে হ্যাঁ, আগামীকাল মৃত্যুদণ্ড কার্যকর হবে। এরপর ইজাবেলা তার ভাইয়ের পক্ষে যুক্তিসহ অ্যাঞ্জেলোর কাছে তার মুক্তির জন্য অনুরোধ করল। এই যুক্তিসঙ্গত কথাগুলো শুনে ইজাবেলার প্রতি অ্যাঞ্জেলো দুর্বল হয়ে গেল। ইজাবেলা তার বোনের প্রতি কিন্তু। এরপর অ্যাঞ্জেলো ইজাবেলাকে বলল, আগামীকাল আমি তোমাকে আমার সিদ্ধান্ত শোনাবো। আসলে এখন অ্যাঞ্জেলো নিজেকেই ডিউক মনে করতে শুরু করেছিল। ডিউক যে চলে গেছে, ও নিজেকেই ডিউক মনে করা শুরু করেছে। পরের দিন ইজাবেলা তার কাছে আসলে সে তাকে বলে যদি ইজাবেলা তার সাথে এক রাত কাটায় তাহলে সে ইজাবেলার ভাইকে ক্ষমা করবে। সো ইজাবেলার তখন অনেক রাগ হলো। সে অ্যাঞ্জেলোর প্রতি ঘৃণার দৃষ্টিতে দেখে প্রাসাদ ত্যাগ করে চলে গেল। 4 নাম্বার, ছদ্মবেশে ডিউকের ভিয়েনায় ফিরে আসা। এদিকে ক্লডিওর মৃত্যুদণ্ডের খবর ডিউক ভিনসেন্টিওর কানে পৌঁছায়। ডিউক সন্ন্যাসীর ছদ্মবেশে ভিয়েনায় ফিরে আসেন। এসেই ছদ্মবেশে কারাগারে ক্লডিওর সাথে দেখা করেন। এমন সময় ইজাবেলাও এসে হাজির। ছদ্মবেশী ডিউক ভাই বোনের কথাবার্তা শুনতে পাশের ঘরে চলে গেলেন। ইজাবেলা বলল সে ক্লডিওর প্রাণ ভিক্ষা চাইতে অ্যাঞ্জেলোর কাছে গিয়েছিল, কিন্তু অ্যাঞ্জেলো তাকে কুপ্রস্তাব দিয়েছে, এজন্য সে তার প্রস্তাবে রাজি হয়নি। ইজাবেলাকে তখন ক্লডিও বলে তুমি তার প্রস্তাবে একদম রাজি হবে না। কিন্তু কিছুক্ষণ পরে ক্লডিও বুঝতে পারলো এছাড়া তো তার জীবন বাঁচবে না, তাই সে তার বোনকে অ্যাঞ্জেলোর প্রস্তাবে রাজি হতে বলে। ইজাবেলাও রেগে বলল, সি ক্লডিও, তুই খুব স্বার্থপর। আমি না হবার সিদ্ধান্ত নিয়েছি আর তুই নিজের প্রাণের জন্য নিজের বোনকে কুমারিত্ব হারাতে বলছিস? তোর মতো পাপীর জন্য মৃত্যুই একমাত্র শাস্তি। এ কথা শুনে ক্লডিও কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই সন্ন্যাসী ডিউক ভিনসেন্টিও সেখানে উপস্থিত হন। তিনি সেখানে গিয়ে ইজাবেলাকে বলেন সেজন্য অ্যাঞ্জেলোর প্রস্তাবে রাজি হয়। তখন ইজাবেলা রাজি হতে না চাইলে ডিউক বলেন আসলে ইজাবেলার জায়গায় মারিয়ানা রাত কাটাবে, অর্থাৎ ওই যে আপনার অ্যাঞ্জেলোর যে ভালোবাসার নায়িকা। তো এখানে একটা প্রশ্ন ওঠে, মারিয়ানা কেন ইজাবেলার পরিবর্তে অ্যাঞ্জেলোর সাথে রাত কাটাবে? আসলে মারিয়ানার সাথে অ্যাঞ্জেলোর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু যৌতুক না পাওয়ার কারণে অ্যাঞ্জেলো তাকে বিয়ে করেনি। আসলে মারিয়ানার ভাই ডিউক ফ্রেডারিক জাহাজে করে তার বোনের যৌতুক আনছিলেন, কিন্তু হঠাৎ করে সমুদ্রের ঝড় ওঠে, যাবতীয় মালামাল সহ তিনি মারা যান। আর এর জন্য অ্যাঞ্জেলো যৌতুক না পেয়ে পরবর্তীতে আর মারিয়ানাকে বিয়ে করেনি। তবে মারিয়ানা এখনো অ্যাঞ্জেলোকে অনেক ভালোবাসে। সে ডিউকের প্ল্যান অনুযায়ী ইসাবেলা যদি অ্যাঞ্জেলোর প্রস্তাবে প্রাথমিকভাবে রাজি হয় তাহলে 3 দিক দিয়ে ভালো হবে। কি? অ্যাঞ্জেলোকে ক্লডিওর মতো একই পাপ করিয়ে মারিয়ানার সাথে বিয়ে করে দেওয়া। 2 নাম্বার, ইজাবেলাকে কুমারিত্ব হারাতে হবে না। 3rd নাম্বার, তার ভাই ক্লডিওর প্রাণও বেঁচে যাবে। তো ছদ্মবেশী ডিউকের সব কথা শুনে অবশেষে ইজাবেলা রাজি হয়ে যায়। তো এরপর ডিউক মারিয়ানার সাথে দেখা করতে চান। মারিয়ানা সেন্ট লুকের পুরনো প্রাসাদে থাকে। সেখানে গিয়ে তিনি মারিয়ানাকে সবকিছু বুঝিয়ে বলেন। মারিয়ানা তার কথা মতো কাজ করতেও রাজি হয়ে যায়। এদিকে ইজাবেলা অ্যাঞ্জেলোর সাথে দেখা করে
আর সে তার ভাইকে বাঁচাতে অ্যাঞ্জেলোর শর্ত অনুযায়ী তার সাথে এক রাত কাটাতে রাজি আছে বলে জানায়। এরপর ইজাবেলা মারিয়ানার সাথে দেখা করে। রাতের বেলা মারিয়ানা ও ইজাবেলা একসাথে অ্যাঞ্জেলোর প্রাসাদে যায়। মারিয়ানাকে সেখানে রেখে ইজাবেলা চলে আসে। ডিউক আগেই মারিয়ানাকে প্রয়োজন ছাড়া কথা বলতে নিষেধ করেছিলেন। এদিকে অ্যাঞ্জেলো প্রতারণা করে। ডিউক শুনতে পান অ্যাঞ্জেলো ক্লডিওকে হত্যা করার আদেশ বাতিল করেনি। তো ক্লডিওকে যখন হত্যা করা হবে ঠিক সেই সময়ে ডিউক জেলে গিয়ে ক্লডিওকে বাঁচিয়ে নেন। আসলে এখানে ছদ্মবেশী ডিউক জেলারকে বলেছিলেন যে জেলার তাকে বলছিলেন তিনি অ্যাঞ্জেলো এবং ডিউককে চেনেন। প্রমাণস্বরূপ তিনি ডিউকের সিলমোহর দেখান। তো জেলার এই সিলমোহর দেখে বুঝতে পারে এই ব্যক্তি তাদের ডিউকের খুব নিকটবর্তী কেউ হবে। তাই ক্লডিওকে মুক্তি দেওয়া হয়। সেদিন রগজিন নামের একজন ডাকাত দীর্ঘ অসুস্থতার কারণে মারা গিয়েছিল। সে দেখতে অনেকটা ক্লডিওর মতোই ছিল। জেলার বলে রগজিনের কাটা মাথা অ্যাঞ্জেলোর কাছে পাঠাবে, আর ডিউকের কথা মতো সে ক্লডিওকে লুকিয়ে রাখে। তো ডিউক চলে যাওয়ার সময় ইজাবেলা সেখানে হাজির হয়। সে ডিউককে বলে মারিয়ানা আজ রাতে অ্যাঞ্জেলোর সাথে প্রাসাদে রাত কাটাচ্ছে। এবার ইজাবেলা জানতে চাইল যে ক্লডিওর মৃত্যুদণ্ড বাতিল করা হয়েছে কিনা। ডিউক উত্তর দিল না, তার মৃত্যুদণ্ড বাতিল করা হয়নি, বরং তাকে হত্যা করা হয়েছে। তো ছদ্মবেশী ডিউক একথা ইচ্ছাকৃতভাবেই বলেছিলেন। ক্লডিওর মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়ে ইজাবেলা। ডিউক ইজাবেলাকে বলেন যা হবার তা হয়ে গেছে। কয়েকদিন পরেই ডিউক শহরে ফিরছেন। তাকেই যেন ইজাবেলা সবকিছু খুলে বলে, অথচ সে কিন্তু নিজেই ডিউক। সো ডিউকের স্বদেশ প্রত্যাবর্তন। এবার ডিউক ভিনসেন্টিও অ্যাঞ্জেলোকে চিঠিতে লিখেছেন তিনি কবে দেশে ফিরে আসছেন। নির্ধারিত দিনে তিনি সন্ন্যাসীর ছদ্মবেশ ত্যাগ করে ভিয়েনায় ফিরে আসেন। অ্যাঞ্জেলো তাকে শহরে স্বাগত জানায়। সেখানে ইসাবেলা তার অভিযোগ ডিউকের কাছে বলে। সে বলে অ্যাঞ্জেলো তার সাথে রাত কাটিয়েছে, তবুও তার ভাইকে সে হত্যা করেছে। তো এই সময়টায় সেখানে মারিয়ানা চলে আসে আর বলে অ্যাঞ্জেলোর সাথে আমি রাত কাটিয়েছি। তো ডিউক অ্যাঞ্জেলোর উপর অনেক রেগে গিয়েছিলেন। তাই তিনি তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন, কারণ সেও তো ক্লডিওর মতোই একই পাপ করেছে। বিয়ের আগেই মারিয়ানার সাথে রাত কাটিয়েছে। তবে মারিয়ানা ও ইজাবেলা তার জন্য ডিউকের কাছে ক্ষমা ভিক্ষা করে। এরপর ডিউকের নির্দেশে ক্লডিওকে সবার সামনে আনা হয়। তখন ডিউক অ্যাঞ্জেলোকে বলে মারিয়ানাকে বিয়ে করতে। অ্যাঞ্জেলো অবশেষে মারিয়ানাকে বিয়ে করে। এদিকে ক্লডিও জুয়েলেটকে বিয়ে করার পারমিশন পেয়ে যায়। আর ডিউক ইজাবেলাকে বলেন তুমি এখন পুরোপুরি সন্ন্যাসী হওনি, তুমি নান হতে যাচ্ছ তা ঠিক আছে, তবে আরেকবার ভেবে দেখো, আমি তোমাকে বিয়ে করতে চাই। তো ডিউকের এই প্রস্তাবে ইজাবেলা রাজি হয়ে যায় এবং তাদের বিয়ে হয়ে যায়। আর এখানেই এই ড্রামা শেষ হয়ে যায়। সো এটাই ছিল ম্যাজিউর ফর ম্যাজিউর। সো আজ এই পর্যন্তই। ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।